বাংলাদেশ ফুটবলের কোচদের খোঁজখবর দেওয়ার আগে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কালকে রাত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বার্সেলোনা হেরে গেছে, বিদায় নিছে। আমি বার্সেলোনারও ফ্যান না, রিয়াল মাদ্রিদেরও ফ্যান না, সো আমাকে রাইভাল ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু বার্সেলোনা নিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমনভাবে কথা বলেন যেন মনে হয় মানে হ্যান্সি ফ্লিক তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারপর মাঠে গেছে। ভাই, দিস ইজ ফুটবল। ফুটবল নিয়ে ওভার অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো জায়গা নাই। আপনি ওভার অ্যাম্বিশিয়াস কথাবার্তাও বলতে পারবেন না, কারণ ফুটবলে যে কোনো খেলাতে কখন কি হয় সেটা বলা যায় না। সো এত এক্সাইটমেন্টের মানে দোচনে আপনি যদি একেবারে এমন কিছু বলে ফেলেন যেগুলো দেখা যাচ্ছে যে মানে হাস্যরসে পরিণত হয়, সেই জিনিসগুলো বলা দরকার নেই। কন্টেন্ট হবে এরকম, আমার মনে হয় বেসিক্যালি আপনি ফাইনাল ভার্ডিক্ট কখনোই দিতে পারবেন না। আপনি তুলনাটা দেখাই দিতে পারেন, দর্শকরা ফাইনাল ভার্ডিক্ট করে নিবে। ওয়েল, আজকে এরকমই একটা ভার্ডিক্ট করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো নতুন কোচ শর্ট লিস্টেড হয়েছে। সো এই কোচগুলো কেমন হইতে পারে, কেমন হওয়া উচিত, বা আমরা আসলে কোন কোন জায়গায় আছি, কি কি কোচ আমাদের দরকার, আমাদের জন্য কেমন দরকার, তারা আমাদের জন্য পারফেক্ট হবে কিনা, এগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করব। পুরো ভিডিওটা আশা করি দেখবেন। দেখেন, প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের মানে বর্তমান কোচ, যেহেতু 30 এপ্রিল পর্যন্ত ম্যাচ ছিল, সো বর্তমানে বলা যাচ্ছে না, কাবরেরার অধীনে আমাদের একটা পজিশনাল ফুটবল, কাইন্ড অফ কাউন্টার অ্যাটাক, এইগুলো একটু একটু ছিল। ডিফেন্সে খুবই দুর্বলতা ছিল। তারপরে আমরা মানে বক্সে আমরা কখনো ভালো করতে পারি না, এগুলো ছিল। সো এই এই সমস্যাগুলোতে সমাধান করতে হবে, এই ধরনের কোচকেই তো আনতে হবে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। যারা এগুলো পারেন না তাদেরকে নিয়ে তো আমাদের লাভ নেই। যেগুলো শর্ট লিস্টেড হয়েছে তাদের মাঝখান থেকে আমরা একটু আলাপ করার চেষ্টা করি, যারা কারা কারা এগুলো সমাধান করতে পারবেন। হ্যাঁ, আমরা সেগুলোতে একটু আলাপে যাব। তো আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, যেহেতু শর্ট লিস্টের সবার নাম মুখস্থ রাখা সম্ভব না, এটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতেছেন। সো যার জন্য আমি আপনাদের কাছে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে একটু জাস্ট এই শর্ট লিস্টের কোচদেরকে আমি একটা নাম লিখে নিয়ে আসছি, এগুলো নিয়ে একটু কথা বলার জন্য, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ওয়েল, আমি যদি প্রথমে একটু বলি, বার্ন স্টক ফ্রম জার্মানি, উয়েফা প্রো লাইসেন্স। এটা একটা বড় ব্যাপার যে আমাদের দেশে সাধারণত উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ আসতে চান না, বা আসতে চাইবেন কিনা এই ব্যাপারে গুলো দ্বিধাদ্বন্দ্ব থাকে। সো ওই জায়গা থেকে উনি উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। ওনার একটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে উনি হাঙ্গেরি দলকে 2016 সালে ইউরোতে নিয়ে গেছিলেন। ভাই, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। মানে একটা দলকে ইউরোতে নিয়ে কোয়ালিফাই করানো খুবই ইমপ্রেসিভ আমি মনে করি। সো এই জায়গা থেকে তিনি খুব ভালো, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে তিনি কোনো ক্লাবে বা কোনো জাতীয় দলে স্থায়ী হন না। মানে তাকে দিয়ে লং টার্ম প্ল্যান করাবেন, এটা পারবেন না। যে কোনো সময় আপনাকে ছেড়ে যেতে পারে। যেমন বেলজিয়ামের ক্লাব গেঁকে আপনি হচ্ছে উনি কোচিং করাইছে, আরও অনেকগুলো ক্লাব, কোনো যেটাকে স্থিতিশীল হতে পারেনি এবং থাকেননি, যখন তখন উনি চলে গেছেন। ওনার একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ভালো, এবং হচ্ছে যে মানে কি বলে মানে দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারেন। মানে এই জিনিসটা আমরা বাংলাদেশি মোটামুটি কাউন্টার অ্যাটাকটা শিখতে চেষ্টা করতেছি, কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন নাই। ওনাকে যদি ডিফেন্সিভ অর্গানাইজেশনটা করানো যায়, আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না। ও এবার ফ্রান্স থেকে ইয়ে করেছেন দিদিয়ের ওলে নিকোলে। ইনি ফ্রান্সের ক্লাব নিস এবং ফ্রান্সের মহিলা দল সব জায়গায় কাজ করছেন। ইনি ট্যাকটিক্যালি খুব ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই যে উনি কোনো টুর্নামেন্টে আজ পর্যন্ত তার ওনার কোনো অভিজ্ঞতা নাই, টুর্নামেন্ট অভিজ্ঞতা নাই। মানে যা করছেন মোটামুটি এই ধরনের এই সাধারণ খেলা বা সাধারণ টুর্নামেন্ট, কিন্তু একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট যার লাইক হচ্ছে এফসি চ্যালেঞ্জ, তারপরে এফসি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সাফ, এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের কোনো অভিজ্ঞতা নাই। ইভেন এশিয়াতে কাজ করারও কোনো অভিজ্ঞতা নেই, ইউরোপে ধাঁচে কাজ করে গেছেন। যার জন্য ওনাকে নিয়ে বাংলাদেশে আসলে কতটুকু উন্নতি করতে পারবেন এই ব্যাপারটা একটু ভাবনার বিষয় থাকতেছেই। বাট হি ইজ এ সুপার কোচ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পিটার সেগার্ট, দেখেন পিটার সেগার্টের হচ্ছে যে খুবই এশিয়াতে খুব পরিচিত। সে হচ্ছে মালদ্বীপে নিয়ে কাজ করছে, আফগানিস্তানকে নিয়ে কাজ করছে, অনেক এশিয়ার দেশকে নিয়ে কাজ করছে। তারপর হচ্ছে খুব কম রিসোর্স নিয়ে কাজ করতে পারে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এগুলো ক্রোয়েশিয়ার ভালো একটা কোচ, উনি কাজ করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে উনি বাস্তববাদী ফুটবলটা খেলাতে পারবেন কিনা, নাকি ওভার অ্যাম্বিশাস হয়ে যাবেন, ওই জায়গাটাই কিন্তু একটু ভাই আমার কাছে মনে হয় যে একটু দেখার আছে। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার রিসোর্স কেমন সেইগুলোর উপরে নির্ভর করবেন। যদি আমাদের বাংলাদেশে এখন রিসোর্স ভালো আসতেছে, সেই জায়গা থেকে এই রিসোর্সগুলোকে ইউটিলাইজ করা এবং এশিয়ার বাস্তবতা ইউটিলাইজ করা, বাংলাদেশে কতটুকু আমি ইউটিলাইজ করতে পারবো, বা আমরা কতটুকু ওই রিসোর্সের কতটুকু সদ্ব্যবহার করতে পারতেছি, বা আমরা স্টাক হয়ে যাচ্ছি কিনা, ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় পিটার সেগার্ট একটু একটু ওনাকে এই জায়গাটা একটু দেখার আছে।
ওই জায়গাটায় পিটার সেগাট কতটুকু করতে পারবেন, কারণ তিনি মালদ্বীপ এবং আফগানিস্তান এই টাইপের দলকে নিয়ে কাজ করছেন। সো অভিজ্ঞতা বা আদার্স এশিয়াতে আছে, কিন্তু তার উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট ট্রফি নাই, কোনো কিছু নাই। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় এই জায়গাটাই একটু ভাবতেই হবে, কারণ ওনাকে আমার মনে হয় বাংলাদেশ যেমনটা খুঁজতেছে সেরকমটা হওয়ার পসিবিলিটি নাই। ওয়েল, এবং হচ্ছে মিদুরাগ রাদুলভিচ, ইনার একটা জিনিস আমি আপনাকে বলি যে মন্টেনিগ্রো জাতীয় দলে কোচ ছিল, লেবানন, তারপরে আরও কয়েকটা এশিয়ার দেশগুলোকে করে গেছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে মানে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন বাংলাদেশি ফুটবলটাকে উন্নতির দিকে কথা বলতেছি, তখন আমরা সেট পিসে খুব দুর্বল, সেট পিসে গোলও খাই, সেট পিস করতেও পারি না। সো এই সেট পিস মাস্টার হিসাবে কিন্তু ওনার একটা খুব ভালো সুনাম আছে, উনি কিন্তু খুব ভালো সেট পিস মাস্টার। সো আমাদের মানে যে সেট পিসের যেসব দুর্বলতা আছে সেগুলো উনি কাটায় উঠতে পারবেন, তারপর সলিড ডিফেন্স করতে পারেন, ডিফেন্সে সলিডারিটি আনতে পারবেন, এই জন্য খুব ভালো। কিন্তু একটা জিনিস তার মধ্যে সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খুব কম খেলেন, পজিশন ভিত্তিক ফুটবল খেলবেন, আক্রমণাত্মক ফুটবল একটু তিনি কম খেলেন। সো আক্রমণাত্মক ফুটবল আমাদের দরকার কিনা বা পজিশনাল দরকার কিনা সেটা পরের আলাপ, পরের বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে উনি যদি বাংলাদেশে কোচ হয়ে আসেন একেবারে খারাপ হবে না, কারণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডকে ফলো করতে চাচ্ছি কিনা আমরা, বা এশিয়ার মধ্যেই কাউকে ফলো করতে চাচ্ছি কিনা, এই ব্যাপারটা যখন তুলনায় আসবে তখন সেটা নিয়ে আলাদা কথা হবে। বাট আমার কাছে মনে হয় হি ইজ এ গুড অপশন। ওয়েল, এবারে আসবো হচ্ছে অ্যান্টনি হে। অ্যান্টনি হে হচ্ছে যে জার্মান একটা কোচ, আফ্রিকা এবং এশিয়ায় ব্যাপক অভিজ্ঞতা, মানে লাইবেরিয়া, গাম্বিয়া, তারপরে হচ্ছে যে মায়ানমার, সব জায়গায় উনি কোচিং করাইছেন। এখন ওনার সম্পর্কে যদি বলতে হয়, ফিজিক্যালি খুব ভালো করেন, প্রেসিংটা ভালো করতে পারেন, কিন্তু টেকটিক্যালি ওনার একটু দুর্বলতা আছে। মানে উনি টেকটিক্যালি দুর্বলতাটা একটু ফিল হয়, কারণ হচ্ছে যে উনি যেসব জায়গায় কোচিং করাইছেন সেসব জায়গাতেই কিন্তু টেকটিক্যাল দুর্বলতার জন্য ওনাকে মাঝে মাঝে বেশ খেসারত দিতে হয়েছে, এবং এই ব্যাপারটা কিন্তু খুবই আলোচনায় চলে আসছে। এবং ফিজিক্যালি এবং প্রেসিংয়ে উনি কিন্তু বেশ ভালো একটা অপশন। এবার যদি আমি লাস্ট বাট নট দ্য লিস্ট যদি বলি, ইগোর স্টিমাচকে নিয়ে অনেক কথা হচ্ছে। ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক খেলোয়াড়, ক্রোয়েশিয়ার জাতীয় দলের সাবেক কোচ, ভারতের র্যাঙ্কিংয়ের জন্য তিনি ভালো করছেন, ভারতকে এফসিতে খেলাইছেন 2023-এ, উনি অনেক কিছু করছেন ভারতের জন্য। আবার এটাও ছিল যে উনি কিন্তু মানে মেনটেন করতে পারে না, ড্রেসিং রুম মেনটেন করতে পারে না, ড্রেসিং রুমে তাকে নিয়ে অনেক সমালোচনাও ছিল। ইগোর স্টিমাচের ভীষণটা হচ্ছে যে একটু অ্যাম্বিশাস, অ্যাটাকিং খেলতে চান, পজিশন ভিত্তিক ফুটবল খেলতে চান। ওই অ্যাম্বিশাস ফুটবল আমরা এখন খেলতে চাইবো কিনা, আমরা অ্যাটাকিং মোডে থাকবো কিনা, বা কখন কি করব, এইগুলো নিয়ে যদি আমরা তাদের সাথে একটু আলাপ আলোচনা করি সেটা নিয়ে তো কথা বলতে পারি। বাট ফিফার জন্য মাহফুফের জন্য ইগোর স্টিমাচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট অপশন। সো আমি এতক্ষণ পর্যন্ত যাদের কথা বলতেছি তাদের মধ্যে থেকে যদি 2-1জনকেও ফেলে দিই, বাকি 4জনকে আমার কাছে মনে হয় একদম হেড টু হেড, নেক টু নেক লড়াই করতে পারবে বাংলাদেশ কোচিং প্যানেলের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ আসলে চায় কিনা, নাকি আমরা শেষমেশ যাই দেখবো যে সেই কাবরেটাকেই রেখে দিচ্ছে কোনো না কোনো ছুতা দিয়ে। যদি রেখে দেয় সেটা তো নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল যেভাবে আগাচ্ছে, যেই স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাতে যাচ্ছি, এই পৌঁছাতে চাইলে এই 4জনের মধ্যে থেকে বা আরও ভালো কেউ যদি আসে, এগুলোর মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করা যেতেই পারে। বাট তার মধ্যেও আমি স্পেসিফিক যদি আপনাদেরকে নাম বলি, আমার কাছে মনে হয় যে একটু আপনাদের যদি নামটা একবার একটু মনে করে দিই, ইগোর স্টিমাচকে আমি মনে করি বেশ ভালো অপশন, অ্যান্টনি হেকে আমি ভালো অপশন মনে করি, তারপরে হচ্ছে যে মিদুরাগ রাদুলভিচকে ভালো অপশন মনে হয়, তারপরে হচ্ছে যে ব্র্যান্ড স্টককে ভালো অপশন মনে হয়, এবং নিকোলেকে আমার কাছে মনে হয় ভালো অপশন। সো সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলবো বাংলাদেশ ফুটবলের যে সুদিন আসতেছে, এই সুদিনে আমাদের একজন এমন একটা কোচ দরকার যিনি কিনা সত্যি আমাদের ফুটবলটাকে বুঝবেন, সিন্ডিকেট ভেঙে চড়ে গুড়াই দিবেন, নিজের পার্সোনালিটি ক্রিয়েট করবেন, এবং আমাদের দিন শেষে আমাদের ফুটবলটাকে একটা উচ্চতায় নিয়ে পৌঁছাই দিবেন। এটুকুই আমরা কোচের কাছ থেকে করতে পারি। তবে বাহুকে বলবো, আপনারা একটু আমাদের প্রতি সদয় থাকেন, আপনারা যেন অন্তত এবার একটু চুরিচামারি করেন না, ধান্দাবাজি করেন না। যাক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।